আসসালামু আলাইকুম। সৃষ্টিকর্তা যেমন মানুষ সৃষ্টি করেছেন তেমনি জিনদেরও সৃষ্টি করেছেন। আমাদের মানুষের বসবাসের জন্য যেমন ব্যবস্থা করে দেওয়া হয়েছে তেমনি জিনদের জন্য আলাদা একটি জগৎ রয়েছে। কিন্তু যখন মানুষ আর জিনেরা মিলে একসাথে থাকা শুরু করে তখন মানুষ আর জিনদের মধ্যে একটা চুক্তি হয় যে মানুষ জিনদের বিরক্ত করবে না বা জিনেরা মানুষের কোনো ক্ষতি করবে না। কিন্তু যখন কোনো মানুষ জিনদেরকে বিরক্ত করে এবং তাদের সেই জায়গা অপবিত্র করে দেয় তখন কি হয়? ঠিক এমনই একটি ঘটনা হয়েছিল ইন্দোনেশিয়ার একটি গ্রামে, যেখানে একটা আখের মিলে সাধারণ মানুষ জিনদের সাথে চুক্তি করেছিল। এর কিছুদিন পর সেই কারখানাতে কিছু ছাত্র ছাত্রী শ্রমিক হিসাবে কাজ করতে আসে। এদের মধ্যে থেকে কেউ একজন জিনের চুক্তিটা ভঙ্গ করে দেয় আর তাদের জায়গাটা অপবিত্র করে দেয়। এরপর কি হয়েছিল তাদের সঙ্গে? কেনই বা তারা জিনের সাথে করা সেই ভয়ঙ্কর চুক্তিটা ভেঙে ফেললো? সেটাই জানবো আজকের ভিডিওতে। আজকের গল্পটা সম্পূর্ণ আপনাদেরকে ভয় পাইয়ে দিতে বাধ্য করবে, কেননা আজকের এই গল্পটা সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে। গল্পের একদম শেষে আপনি নিচেই দেখতে পাবেন সেই বাস্তব আখের মিল যেখানে এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল। গল্পে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে আরো ভয়ঙ্কর সব ভিডিও দেখার জন্য। গল্পের শুরুতে আমরা দেখতে পাই কিছু ছেলে মেয়েরা ট্রাকে করে কোথাও যাচ্ছে। এখানে আমরা সবার সাথে পরিচয় হই। এই হচ্ছে এন্দা, এটা হেন্দ্রা, ফাদিল, নানিং, ফ্যাঙ্কি, ডুই আর এই হচ্ছে ওয়াতি। কিছুদিন পর হেন্দা আর ওয়াতির বিয়ে হবে, তাই তারা টাকা ইনকাম করার জন্য এই সুগার মিলে শ্রমিক হিসাবে যাচ্ছে। আর ফ্র্যাঙ্কি নানিংকে অনেক পছন্দ করে, তাই সে নানিংকে বলে, তোমার যদি ঘুম পায় তাহলে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারো, কারণ আমার কাঁধ শুধু তোমার জন্যই তৈরি। কথাটা শুনে সবাই সেখানে হাসতে শুরু করে আর দুই নানিংকে মজা করে বলে, এই সুযোগটা কিন্তু তুমি হাতছাড়া করো না। ট্রাক ছাড়ার আগে সবাই আল্লাহর কাছে মোনাজাত করে। তারা আল্লাহর কাছে বলে তারা যে উদ্দেশ্যে সেখানে যাচ্ছে তারা যেন সফলভাবে আবার সেখান থেকে ফিরে আসতে পারে। এরপর ট্রাক চালু করে দেয়। সবাই এই যাত্রাটা অনেক এনজয় করে। অনেকক্ষণ ট্রাক চলার পর তারা সেই সুগার মিলের কাছাকাছি চলে আসে। তারা সবাই যাত্রা পথে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে ওঠার পর ফ্রাঙ্কি দেখতে পায় তার কাঁধে ডুই মাথা রেখে ঘুমিয়ে আছে। তখন ফ্রাঙ্কি ডুইকে বলে, এই তাড়াতাড়ি আমার কাঁধ থেকে তোর মাথা তুল, তোর মুখ থেকে অনেক গন্ধ বের হচ্ছে। তখন তারা সবাই সুগার মিল দেখতে পায়। তখন ফ্রাঙ্কি বলে, বিজ্ঞাপনে তো আমরা এই সুগার মিলটা আরো সুন্দর দেখতে পেয়েছিলাম, কিন্তু বাস্তবে পুরোটাই আলাদা। এখানে আমরা জানতে পারি তারা সবাই বিজ্ঞাপন দেখেই এই সুগার মিলে শ্রমিক হিসাবে এসেছে। আর এই সুগার মিলে শ্রমিকদের বেতন অনেকটাই বেশি ছিল, তাই এজন্যই তারা এখানে কাজ করার জন্য এসেছে। সবাই কারখানাতে যাওয়ার পর এখানে আমরা সুপারভাইজার মার্নিকে দেখতে পাই। মার্নি সবাইকে বলছিল, তোমরা যদি তোমাদের ঘরের নাম্বার পেয়ে যাও তাহলে সবাই তোমাদের ঘরে চলে যাও। এখানে আমরা দেখতে পাই ছেলে আর মেয়েদেরকে আলাদা আলাদা রুমে রাখা হয়েছে। রাতে খাওয়ার সময় নানিং, ওয়াতি আর এন্দার সাথে রানী নামে একটা মেয়ের পরিচয় হয়। তারা সেখানে খাওয়ার সময় তাদের কানে একটা হুইসেলের শব্দ ভেসে আসে। হুইসেলটা যেন কিসের একটা ইঙ্গিত দিল, কিন্তু এটা কেউ বুঝতে পারল না। অন্য পাশে আমরা ফাদিলকে দেখতে পাই, সে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তখন সে দেখতে পায় তার সামনে কোনো এক শয়তান যেন দাঁড়িয়ে আছে, কিন্তু আবার সেদিকে তাকাতে সেখানে আর সে কাউকে দেখতে পায় না। অন্য পাশে আমরা এন্দাকে দেখি, সে পানি খাওয়ার সময় উপরে তাকিয়ে লক্ষ্য করে উপরে সিলিং ভাঙা রয়েছে। তখন তার মনে হলো তার ঘরের বাহির দিয়ে কে যেন ছুটে গেল। এন্দা দরজার কাছে গিয়ে দেখতে পায় দরজার লকটা নড়ছে। সে বুঝে যায় হয়তো রানী সেখানে দিয়ে ছুটে গেছে। এন্দা তখন রানীর পিছু করতে করতে সুগার মিল কারখানাতে চলে যায়। এন্দা সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু কিছু একটা শব্দ পেয়ে পিছনের দিকে আবার আসতে শুরু করে। তখন আমরা তার পিছনে সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যেটা এন্দা দেখতে পায়নি। এরপর এন্দা দরজা খুলে আর একটা রুমের ভিতর ঢুকে পড়ে। এখানে আমরা দেখতে পাই অনেক আখের ছাল নিচে পড়ে আছে। এন্দা সামনের দিকে এগিয়ে যেতে একটা রুম দেখতে পায়, কিন্তু রুমটা লক করে রাখা রয়েছে। ওয়ালের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলে সে দেখতে পায় ঘরের ভিতর কিছু মানুষ বসে অদ্ভুত রিচুয়াল করছে। কিছুর একটা শব্দ পেয়ে এন্দা পিছনের দিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, কিন্তু আবার যখন সে সামনের দিকে তাকায় দেখতে পায় সবাই তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। এটা দেখে ভয় পেয়ে এন্দা নিচে পড়ে যায়। এন্দা সেখান থেকে পালিয়ে যায়। তার পিছনে আমরা ভয়ানক এক শয়তানকে রুম থেকে বের হতে দেখি। পরের দিন সকালে আমরা দেখতে পাই মার্নি এই কারখানার সব শ্রমিকদের এখানকার নিয়ম বলে দিচ্ছে, রাত 9টার পর যখন হুইসেল বা বাঁশির অ্যালার্ম বাজবে তখন কেউ নিজের ঘর থেকে বের হবে না। আর তোমরা তো কাল এই শব্দটা অবশ্যই শুনতে পেয়েছো। তখন আমরা এন্দাকে দেখতে পাই সে একটু চিন্তিত, কারণ কালকে সে 9টার পর তার রুম থেকে বের হয়ে কারখানায় গিয়েছিল। এরপর মান্নি সবার সাথে সিকিউরিটি গার্ড রণ আর কর্ণের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে তাদেরকে আরেকজন লোকের সাথে পরিচয় করিয়ে দেয় যে সব সময় তাদের দেখাশোনা করবে। লোকটির নাম
নাম হচ্ছে মিস্টার শামিন। এরপর সবাই নিজেদের কাজ বুঝে নিচ্ছিল। তখন মার্নি এন্দাকে বলে, তুমি আমার সাথে আমার অফিসে আসো। তো এরপর দেখা যায় ছেলেরা আখ কাটতে মাঠে চলে এসেছে, আর মেয়েরা এখানে দেখাশোনা করছে কতগুলো টাক লোড হচ্ছে, আর সেই সব টাকের সিরিয়াল নাম্বারগুলো লিখে রাখছে। অন্য পাশে আমরা এন্দাকে দেখতে পাই, সে মার্নির অফিস থেকে বের হয়ে তার রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পায় নিচে একটা পাখির বাচ্চা পড়ে আছে। তখন এন্দা বাচ্চাটা উঠিয়ে পাখির বাসায় দিয়ে দেয়। আর এই ঘটনা সেখানে থাকা একজন বৃদ্ধা মহিলা দেখে ফেলে আর তাকে বলে, তোমার এই ভালো কাজের জন্য তুমি অবশ্যই পুরস্কার পাবে। এই মহিলাকে বা তার পরিচয় কি সেটা আমরা সামনে জানতে পারবো। এদিকে দেখা যায় ছেলেরা আখ কাটা শেষ করে বসে গল্প করছিল। তখন সেখানে ফ্রাঙ্কি আর ডুই বাকিদেরকে বলছিল, প্রায় 7 বছর আগে এই ফ্যাক্টরিতে ভয়ানক আগুন ধরেছিল। কারখানার ভিতরে যারা ছিল তারা সবাই সেই আগুনে পুড়ে মারা যায়, কেননা তারা কারখানা থেকে বের হতে পারেনি। কারখানার দরজাটা অদ্ভুতভাবে বাহির থেকে লাগানো ছিল। আর তারপর থেকেই এই কারখানাতে কারফিউ জারি করা হয়। রাত 9টার পর যখন বাঁশির ঘন্টা বাজবে তখন ঘর থেকে কেউ বের হতে পারবে না, যেমনটা আজকে মান্ডিও বলে দিয়েছে সবাইকে। গ্রামবাসীদের ধারণা এখানে নাকি সেই সব পুড়ে যাওয়া মানুষদের আত্মা ঘোরাফেরা করে, আর এই জন্যই কারখানাতে কেউ কাজ করতে চায় না। শুধু আখের মৌসুমে বাহির থেকে লোক এনে এই কারখানার জন্য কাজ করানো হয়, কিন্তু তাদের এই কাজগুলো হেনরা বিশ্বাস করে না আর সেখান থেকে চলে যায়। সেদিন রাতে দেখা যায় এন্দা নিজের কাজ করছিল। তখন তার মনে হয় তার পিছনে হয়তো কেউ আছে। সে পিছনের দিকে তাকায়, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। যখন সে আবার পাশে তাকায় দেখতে পায় সেখানে একটা শয়তান উল্টা হয়ে তার দিকে মুখ করে আছে। এটা দেখে ভয় পেয়ে এন্দা দাঁড়িয়ে যায়, কিন্তু আবার সেখানে সে কাউকে দেখতে পায় না। এন্দা তখন ভয় পেয়ে তার ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে পড়ে। বাইরে এসে সে দেখতে পায় রানী কোথাও যেন যাচ্ছে। এন্দা রানীকে ডাক দেয়, কিন্তু রানী তার কোনো কথার উত্তর না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এন্দাও তার পিছন পিছন যেতে থাকে। এন্দা বলে, রানী তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। রানী বলে, তুমি আমার কাছ থেকে কি জানতে চাও? এন্দা বলে, তুমি গত রাতে তোমার রুম থেকে 9টার পর বের হয়েছিলে। তখন রানী তার দিকে ঘুরে তাকায়, কিন্তু তার চেহারা এখানে স্পষ্ট ছিল। রানী তার দিকে দৌড়ে আসতে থাকে, কিন্তু হুট করে সে একটা শয়তানের রূপ নেয়। তখন এন্দা ভয় পেয়ে কারখানা থেকে দৌড়ে বের হয়ে আসে। সেখানে তার বান্ধবীরা তাকে এই অবস্থা দেখে বলে, তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন, কি হয়েছে? কিন্তু এন্দা কিছু বলে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। সেদিন রাতে দেখা যায় রন, কর্ণ, ফ্র্যাঙ্কি আর ডুই বসে কাঠ খেলছিল। তখন কর্ণ তাদের বলে, রাত 9টার পর এখানে অনেক আত্মা ঘোরাফেরা করে। যদি রাত 9টার পর কোনো আত্মা কোনো মানুষকে দেখে ফেলে তাহলে সে মানুষদের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। কথাগুলো শুনে ডুইর অনেক ভয় হচ্ছিল। ভয়ে তার গলা একদম শুকিয়ে যাচ্ছে। ডুই তখন বলে, যদি আমাদের সামনে কোনো আত্মা চলে আসে তাহলে আমরা কি করব? রন বলে, তখন আমাদের শান্তভাবে আত্মাদেরকে বলতে হবে আমাদেরকে ক্ষমা করবেন, তাহলে সে আত্মা আমাদেরকে কিছু করবে না। ডুই ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় 9টা বাজতে কিছু সময় বাকি আছে। তখন সে আর কিছু চিন্তা ভাবনা না করে তার রুমে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে। তার পিছন পিছন ফ্র্যাঙ্কিও দৌড়াতে থাকে। ফ্র্যাঙ্কি তাকে আস্তে দৌড়াতে বলছিল, কিন্তু ঠিক তখনই সেই বাঁশির হুইসেল বেজে ওঠে। বাঁশির শব্দ কানে পৌঁছানোর সাথে সাথে ফ্র্যাঙ্কি দৌড়ে ডুইয়ের আগে চলে যায়। দৌড়াতে গিয়ে ডুইয়ের একটা জুতা খুলে যায়, কিন্তু এখন জুতা নেওয়া তার ঠিক হবে না। তাই সে ভয়ে তার একটা জুতা না নিয়ে দৌড়াতে থাকে। ফ্র্যাঙ্কি রুমে ঢুকে যায়, কিন্তু ডুই দরজার গ্লাসে দেখতে পায় তার পিছনে একজন পুড়ে যাওয়া লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সে পিছনে তাকিয়ে আর কাউকে দেখতে পায় না। তখন সেখানে তার ফেলে আসা জুতাটা কেউ ছুঁড়ে মারে। এটা দেখে ভয় পেয়ে সে রুমের ভেতর ঢুকে যায়। অন্য পাশে দেখা যায় নানিং, ওয়াতি আর রানী কথা বলছিল। ওয়াতি এখানে নানিংকে বলে, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি তুমি এই অবস্থায় বিয়ে করতে? তখন নানিং বলে, এই অবস্থায় আমার কাছে টাকা না থাকলে আমি অবশ্যই বিয়ে করতাম না, কিন্তু আমি আর তুমি এক না। এরপর নানিং বাথরুমে চলে যায়। তখন ওয়াতি এন্দাকে বলে, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? কিন্তু এন্দা এখানে কোনো কথা বলছিল না। তখন ওয়াতি খেয়াল করে এন্দা কাল থেকে কিছু বিষয় নিয়ে যেন চিন্তা করছে। তখন ওয়াতি আর রানী এন্দাকে বলে, তোমার যদি কিছু হয়ে থাকে তাহলে আমাদেরকে সবকিছু খুলে বলো। কিন্তু এন্দা বলে, না আমি একদম ঠিক আছি। তখন তারা খাবারের বাটিটা উঁচা করে। তখন সেখানে থাকে একটা বিছে বের হয়ে যায়। এটা দেখে তারা তিনজন ভয়ে দাঁড়িয়ে পড়ে। তারা অনেক ভয় পেয়ে গিয়েছে। অন্য পাশে নানিং যখন বাথরুম করছিল তখন লাইট ফ্লিকার করতে করতে বন্ধ হয়ে যায়। নানিং তার কাজ শেষ করে যখন বাথরুম থেকে বের হতে যাবে তখন তার পিছনে আমরা অনেকগুলো পুড়ে যাওয়া আত্মাদেরকে দেখতে পাই, যেটা আবার নানিং খেয়াল করে না। বাথরুমের দরজা খুলে সেখানে নানিং ওয়াতিকে দেখে। ওয়াতি বলে, তুমি বাথরুমের লাইট বন্ধ করে রেখেছে কেন? নানিং বলে,
বলে বাথরুমের লাইটটা কেটে গিয়েছে, এটা বলে সে সেখান থেকে চলে যায়। যখন ওয়াতি বাথরুমে সুইচ অন করে তখন লাইটটা আবার জ্বলে ওঠে। ওয়াতি উজু করে নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করে মোনাজাত করে। মোনাজাত শেষ করে যখন তার হিজাব খুলে তখন তার পিছনে পুড়ে যাওয়া সেই আত্মা ভয়ানক এক শব্দ করে ওঠে। ওয়াতি ভয় পেয়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না, কারণ ওয়াতি শুধু একটা শব্দ শুনতে পেয়েছিল। পরের দিন সকালে সবাই কারখানাতে কাজ করার জন্য যাচ্ছিল। তখন রুই হিন্দাকে বলে, তুমি কাল রাতে কি স্বপ্ন দেখেছো? তোমার কথা শুনতে পেলাম। হিন্দা বলে, এটা একটা দুঃস্বপ্ন ছিল। তখন ওয়াতি বলে, তুমি কাল রাতে কি স্বপ্ন দেখেছিলে আমাকে খুলে বলো। তখন হিন্দা বলে, স্বপ্নটা অস্পষ্ট ছিল আর এটা অনেক লজ্জাজনক, তুমি আমাকে বিরক্ত করো না, এখানে কাজ করতে এসেছো, শুধু কাজ করো। কথাটা বলে হিন্দা সামনের দিকে এগিয়ে যায়। এতে ওয়াতির অনেক মন খারাপ হয়। এদিকে ফ্যাঙ্কি বলে, আমিও নানিংকে নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখেছি, কিন্তু নানিং তাকে পাত্তা দেয় না। বেচারা খুব পছন্দ করে নানিংকে, কিন্তু সে কোনোভাবেই নানিংকে ইমপ্রেস করতে পারছে না। এরপর দেখা যায় এন্দা কিছু ফাইল নিয়ে ক্রেন স্টেশনের দিকে যাচ্ছিল। পথে রানীর সাথে তার দেখা হয়। রানী তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? এন্দা বলে, আমি ক্রেন স্টেশনে যাচ্ছি, যেখানে ওজন মাপা হয় সেখানে এই ফাইলগুলা দিয়ে আসতে হবে। রানী বলে, আমি সেই দিকেই যাচ্ছি, তুমি আমাকে ফাইলগুলা দিয়ে দাও, আমি সেখানে দিয়ে আসব। এন্দা তাকে ফাইল দিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর এন্দা দেখতে পায় রানী রেল লাইনের উপর বসে আছে, আর সামনের দিক থেকে আখ বুঝাই করা একটা বগি রানীর দিকে এগিয়ে আসছে। এন্দা তাকে বারবার লাইন থেকে সরে যেতে বলে, কিন্তু রানী তার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেয়। কিন্তু দেখা যায় বগিটা তার সামনে এসে থেমে গেল, কিন্তু এক মুহূর্তে সেখানে থাকা আখগুলো রানীর উপর পড়ে যায়, আর সেখানে রানীর নির্মম ভাবে মৃত্যু হয়। এরপর দেখা যায় মার্নি এন্দাকে অনেক বকাঝোকা করছে, কারণ সে কেন তার ফাইল রানীকে দিয়ে পাঠিয়েছিল। এখানে নিয়ম হচ্ছে সবার কাজ সবার করতে হবে, একজনের কাজ আরেকজন করে দিতে পারবে না। এন্দা বারবার মার্নির কাছে ক্ষমা চাচ্ছিল যে তার জন্য এসব হয়েছে, সে যেন তাকে মাফ করে দেয়। তখন সেখানে শামিন এসে মার্নিকে বলে, আমাদের এই মিল কারখানা এখন বন্ধ করে দেওয়া দরকার। কিন্তু মার্নি শামিনকে বলে, এটা আমরা করতে পারবো না, কারণ অলরেডি আমি উপর মহলে জানিয়ে দিয়েছি এটা একটা দুর্ঘটনা। তখন শামিন বলে, আগে এটা আমাদের পরীক্ষা করতে হবে যে এটা দুর্ঘটনা নাকি অন্য কিছু। এরপর দেখা যায় শামিন আর জিনা মিলে কিছু ডাব কাটছিল, আর এই মহিলাকে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই ইন্দার সাথে কথা বলতে দেখেছিলাম। তো যাই হোক, জিনা যতগুলো ডাব কাটছিল প্রতিটা ডাবের ভিতর থেকে কালো পানি বের হচ্ছে। লাস্টে যে ডাবটা কাটে সেটার ভিতর থেকে কিছু বিছে বের হয়ে আসে। এই ঘটনা দেখে তারা বুঝতে পারে তাদের কারখানাতে কিছু স্বাভাবিক হচ্ছে না, আর রানীর মৃত্যুটাও অস্বাভাবিক ছিল, সেটা কোনো অ্যাক্সিডেন্ট না। এরপর জিনা সিমানকে বলে, আমাদের আজকে বিকালে একটা আচার অনুষ্ঠান করতে হবে। এদিকে এন্দাকে দেখা যায় সে রানীর মৃত্যুতে আরো বেশি ভয় পেয়ে আছে। তখন ফাদিল তাকে ডেকে বলে, তুমি রানীর এই বিষয়টা নিয়ে এত ভয় পাচ্ছ কেন? এন্দা বলে, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা অলৌকিক কোনো বিষয়, কারণ আমি এখানে অদ্ভুত কিছু বিষয়ের উপর সম্মুখীন হচ্ছি। আমি যখন এখানে প্রথম দিন আসি সেদিন রাতে আমি 9টা বাজার পর আমার রুম থেকে বের হয়ে গিয়েছিলাম এবং কারখানাতে পৌঁছে যাই। সেখানে গিয়ে আমি অদ্ভুত কিছু মানুষদেরকে দেখতে পাই যারা কিছু রিচুয়াল করছিল, আর সেদিনের পর থেকেই আমার সাথে সব অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। আর আমার মনে হয় আমার জন্য রানীও মারা গিয়েছে, কারণ সেদিন রাতে 9টার পর আমার রুম থেকে বের হওয়া একদম উচিত হয়নি। তখন ফাদিল এন্দাকে বলে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। এরপর দেখা যায় শামিন আর জিনা মিলে একটা রিচুয়াল করছে। তারা 2টা গরু নিয়ে এসেছে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য, আর জিনা এখানে অদ্ভুত ভাষায় কিছু মন্তব্য ছিল। এরপর তারা ঘরে 2টা গরুকে রেখে সেখান থেকে বের হয়ে পড়ে, আর বাহির থেকে দরজাটা লাগিয়ে দেয়। সেদিন রাতে এন্দা তার রুমে আসে, কিন্তু তার মনে হয় তার পাশের রুমে রানী রয়েছে। এন্দা পাশের রুমে গিয়ে দেখতে পায় রানী বিছানার উপর বসে আছে। তখন এন্দা তার কাছে মাফ চায়, রানী তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। এন্দা যখন পাশের আয়নাতে তাকায় সেখানে সে আয়নাতে দেখতে পায় রানীর জায়গায় একজন মহিলা সাদা কাপড় পরে বসে আছে। আর রানী যখন বিছানা থেকে উঠে তখন আমরা দেখতে পাই তার সারা শরীর রক্তাক্ত অবস্থায় রয়েছে, আর মুহূর্তে আয়না থেকে সেই ভয়ানক মহিলা এন্দার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন সেখানে নানিং আর ওয়াতি এসে দেখতে পায় এন্দা ভয়ে নিচে বসে আছে। তারা এন্দাকে শান্ত করে আর একটা চেয়ারে বসিয়ে দেয়। তখন নানিং খেয়াল করে 9টা বাজতে 15 মিনিট বাকি আছে, তাই তারা তাড়াতাড়ি খাবার গুছিয়ে নেয় হিন্দাকে দেওয়ার জন্য। নানিং খাবার নিয়ে হিন্দার রুমে চলে আসে তাকে খাবার দিতে, কিন্তু ফ্রাঙ্কি ভাবে তাকে খাবার দেওয়ার জন্য নানিং খাবার নিয়ে এসেছে। তখন ফ্রাঙ্কি ডুইকে ডেকে বলে, আমি কি স্বপ্ন দেখছি, আমাকে একটা চিমটি কাটো তো। তখন ডুই তার নাকে একটা ঘুষি দিয়ে তার নাকটা ফাটিয়ে দেয়। তখন সে বুঝতে পারে যে না, এটা তার
স্বপ্ন না। তখন সেখানে হেন্দা আসলে নানিং তাকে বলে, তোমার জন্য ওয়াতি খাবার পাঠিয়েছে। ফ্র্যাঙ্কি হেন্দাকে বলে, এত ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটু বলে দাও, যেন নানিং আমাকে একটু ভালোবাসে। তখন দুই মজা করে বলে, তেমন কিছু করতে হবে না, শুধু নিয়মিত গোসল করবি আর নিজেকে একটু পরিষ্কার রাখলেই হবে। তখন সেখানে ফাদিল এসে নানিনকে বলে, 9টা বেজে যাবে, তাড়াতাড়ি তোমার রুমে চলে যাও, 9টার পর বাহিরে থাকা ঠিক হবে না। নানিং তখন সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু ঘরে ঢোকার আগে বাঁশি হুইসেল বেজে ওঠে। তখন নানিং দ্রুত তার রুমে ঢুকে পড়ে, আর একটুর জন্য শয়তান তাকে ধরতে পারল না। পরের দিন সকালে শামিন আর জিনা ঘরের দরজা খুলে দেখতে পায় সেখানে তারা গরুদের যেভাবে বেঁধে রেখেছিল তারা সেভাবেই রয়েছে। শয়তান তাদের ভোগ গ্রহণ করেনি। গরু দুইটাকে জীবিত দেখে তারা দুইজন অনেক ভয় পেয়ে যায়। শামিন তখন জিনাকে বলে, কেন সে আমাদের ভোগ গ্রহণ করলো না? জিনা বলে, আমাদের এখন একটা শক্তিশালী রিচুয়াল করতে হবে, আর দেখা যাক এরপর কি হয়। এরপর আমরা দেখতে পাই শামিন আর জিনা মিলে একটা গাছের সামনে গরু দুইটাকে জবাই করে গরুর মাথা দিয়ে একটা রিচুয়াল করছে। গরুর রক্ত তারা দুজন তাদের মুখে মাখিয়ে অদ্ভুত এক মন্ত্র পড়ছিল, আর তাদের সামনে থাকা গাছ হাওয়াতে দুলছে, যেন এখনই গাছটা ভেঙে যাবে। সেদিন রাতে রণ আর কর্ণ কারখানার বাহিরটা পাহারা দিচ্ছিল। তখন তারা কিছু একটা শব্দ পায়, পাশে তাকিয়ে দেখতে পায় কুয়া থেকে কেউ যেন পানি তুলছে। যখন তারা জিজ্ঞেস করে ওখানে কে আছো, তখন তারা দেখতে পায় তাদের কথার শব্দ শুনে কেউ যেন দড়িটা ধরে আরো জোরে টানতে শুরু করলো। তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এদিকে রাতের নামাজ শেষ করে ফাদিল তার লুঙ্গি আলমারিতে রেখে শুতে চলে যায়, কিন্তু আলমারির আয়নাতে আমরা একজন অদ্ভুত মহিলাকে দেখতে পাই, যেটা আবার ফাদিল দেখতে পায়নি। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় তার আলমারিটা খোলা রয়েছে। ফাদিল আলমারিটা খুলে দেখে ভিতরে কেউ আছে কিনা, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। সে আবার আলমারিটা লাগিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে তার মুখে রক্ত পড়ার কারণে তার ঘুম ভেঙে যায়। সে সামনে তাকিয়ে দেখতে পায় তার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মাথা নেই, তার গলা থেকে রক্ত ছিটকে ছিটকে পড়ছে। তখন খাটের পাশে এই মহিলার কাটা মাথা ভয়ানক ভাবে হাসছিল। যদি তোমাদের সাথেও এরকম ঘটনা কোনোদিন হয় তুমি কি করবে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু পরের দিন সকালে দেখা যায় ফাদিলের এটা ভয়ানক একটা স্বপ্ন ছিল। সে দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। আজকে তার কাজে যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ফাদিল যখন দৌড়ে তার কাজে যাচ্ছিল, সে দেখতে পায় জিনা, শামিন, মার্নি আর রণকর্ণ দৌড়ে কোথাও যেন যাচ্ছে। কিছুক্ষণ পর সবাই কুয়ার কাছে চলে আসে, আর কুয়াতে কিছু একটা দেখে তারা ভয় এবং অবাক দুইটাই হয়। একটু পর লুকিয়ে ফাদিল যখন কুয়ার সামনে আসে, সে দেখতে পায় সেখানে একজনকে মেরে ফেলে রাখা হয়েছে। তখন সেখানে শামিন আসে। শামিনকে দেখে ফাদিল ভয় পেয়ে যায়। ফাদিলকে দেখে অনেক নার্ভাস লাগছিল, তাই শামিন ফাদিলকে বলে, তোমার সাথে যদি কিছু ঘটে থাকে বা তুমি যদি কিছু জানো তাহলে আমাকে সব জানাও। তখন ফাদিল তাকে সবকিছু বলে এবং এন্দাও তাকে যা কিছু বলেছে সবকিছু সে জানিয়ে দেয়। এরপর দেখা যায় শামিন, ফাদিল আর এন্দাকে জিনার কাছে নিয়ে এসেছে। জিনা এন্দার কানির নখ জোরে চাপ দিয়ে ধরে, এতে করে এন্দা অনেক ব্যথা পাচ্ছিল। তখন জিনা তাকে বলে, তুমি যদি সত্যি কথা বলো তাহলে ব্যথা লাগবে না, তাই তুমি আমাকে সব সত্যি কথাগুলো বলো। এরপর এন্দা বলে কারখানাতে সে কি কি দেখতে পেয়েছিল, তার সাথে কি কি হয়েছে সবকিছু খুলে বলে। এন্দার ধারণা সে এই সবকিছু দেখে ফেলেছে বলে এই কারখানাতে দুইজনের মৃত্যু হয়েছে। তখন জিনা বলে, এই অ্যাক্সিডেন্টের পর আমি রানীর সাথে কথা বলেছি, তাকে আত্মারা ক্রোধের কারণে মেরে ফেলেছে, আর তুমি তাদের দেখে ফেলেছ দেখিয়ে সেই আত্মারা এতটা ক্ষিপ্ত হয়নি, হয়তো এর আড়ালেও অন্য কিছু রয়েছে যেটা আমরা এখনো জানি না। জিনা আরো বলে, তুমি একটা স্বপ্ন দেখেছিলে, সে স্বপ্নটা কি আমাদের বলো, হয়তো সেই স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। তখন ফাদিল বলে, আমি যখন প্রথম এখানে আসি তখন আমি স্বপ্ন দেখেছিলাম দুজন লোক কারখানাতে ঢুকে যাচ্ছে, কিন্তু আমি তাদের চেহারা স্পষ্টভাবে দেখতে পাইনি। তখন জিনা এন্দাকে জিজ্ঞেস করে, তুমি কি পশ্চিমের গুদামে গিয়েছিলে? এন্দা বলে যে না ম্যাডাম, আমি মূল ভবনের পাশের গুদামে গিয়েছিলাম। তখন জিনা বলে, তার মানে পশ্চিম গুদামে আরো দুজন লোক গিয়েছিল, হয়তো তারাই সব থেকে বড় লঙ্ঘনটা করেছে। মার্নি তখন জিনাকে বলে, আপনি কি নিশ্চিত যে এর সাথে নিষিদ্ধ গুদামের কোনো সম্পর্ক রয়েছে? তখন ফাদিল জিনাকে বলে, নিষিদ্ধ গুদামে কি হয়েছিল? এরপর জিনা এন্দা আর ফান্দিকে নিষিদ্ধ গুদামে নিয়ে আসে আর তাদের বলে, এই গুদামেই একদিন আগুন ধরে গিয়েছিল, এমনকি এই গুদামে সবার ঢোকা একেবারে নিষেধ ছিল। সেদিন রাতে দেখা যায় জিনা একটা রিচুয়ালের ব্যবস্থা করেছে। জিনা স্বামীনের গলাতে চাবুক পেঁচিয়ে অজ্ঞান করে দেয়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন আমরা দেখতে পাই তার ভেতরে শয়তান ভর করেছে। সে বলে এই জমিনে মানুষ আর জিন একসাথে বসবাস করে, আর এটাই আমরা মানুষদের সাথে চুক্তি করেছিলাম, আর যে এই চুক্তি ভঙ্গ করবে তাকেই মরতে হবে। এরপর দেখা যায় সীমান সেখানে থাকা কাচের উপর দাঁড়িয়ে লাফাচ্ছে।
পাচ্ছে এবং সেই কাজগুলো খেতে শুরু করে। জিনা মাটিতে চাবুক মারতেই সীমান বান্দরের মতো করে কারখানার দিকে দৌড়ে যায়। সবাই তার পিছু করতে থাকে। দেখা যায় সীমান একটা মূর্তির সামনে এসে মাথা নত করে আছে। তখন জিনা সেখানে এসে সীমানের ভেতর থেকে শয়তানটাকে বের করে দেয়। তখন ফাদিল জিনাকে জিজ্ঞেস করে এই জায়গাটা কিসের। জিনা বলে অতীতে প্রায় এই জায়গায় দুর্ঘটনা ঘটত। অবশেষে মানুষেরা মাহারাতুর সাথে চুক্তি করে। মাহারাতুর হচ্ছে শয়তানের রানী। মানুষেরা মাহারাতুর সাথে এই চুক্তিটাই করেছিল যে মানুষ তাদের বিরক্ত করবে না, এমনকি মাহারাতু তাদের কোনো ক্ষতি করবে না। তারপর থেকেই এই জায়গাটি শয়তানের পবিত্র জায়গা হয়ে গিয়েছে। আর 7 বছর আগে আখের মৌসুমে কর্মীদের একটি দল এখানে বেপরোয়া হয়ে কিছু একটা করেছিল, যার জন্য এই কারখানাতে আগুন ধরে যায়। আর তখন থেকে এই গুদামঘর বন্ধ করে রাখা হয়। আর আমরা এতক্ষণ যে পুড়ে যাওয়া শয়তানদেরকে দেখতে পেয়েছি তারাই হচ্ছে সেই আগুনে পুড়ে যাওয়া শ্রমিক। তখন সীমান খেয়াল করে বক্সের ভিতর মাহারাতুর গয়না কেউ একজন চুরি করে নিয়েছে। সীমান তখন বলে এই গয়না সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু কোনোভাবে কেউ একজন এই গয়নাগুলো দেখতে পায় আর এখান থেকে সেগুলো চুরি করে নিয়ে যায়। জিনা তখন সবাইকে বলে আবার কেউ একজন মাহারাতুরকে রাগিয়ে দিয়েছে আর আমরা এখন অনেক বড় বিপদের মধ্যে রয়েছি। তখন দেখা যায় মার্নির ভিতর কোনো শয়তান ভর করেছে। তার চোখ আর নাক থেকে রক্ত পড়তে শুরু হয়। মুহূর্তে সে রক্তবমি শুরু করে। তখন জিনা এসে তার ভিতর থেকে শয়তানটাকে বের করে দেয় আর রণ আর কর্ণকে বলে মার্নিকে তার রুমে নিয়ে যেতে। এরপর তারা দুজন মিলে মার্নিকে তার রুমে নিয়ে যায়। জিনা তখন ফাদিলকে বলে সম্ভবত তুমি স্বপ্নে যাদেরকে দেখেছিলে তারা এখানে এসে সেই গয়নাগুলো এখান থেকে নিয়ে গিয়েছে। আর তুমি এটা বোঝার চেষ্টা করো তুমি স্বপ্নে যাদেরকে এখানে ঢুকতে দেখেছিলে তারা কে ছিল। তখন এন্দা আর ফাদিল রুম থেকে বের হয়ে যায়। অন্য পাশে আমরা দেখতে পাই নানিং যখন তার রুমে যায় সে দেখতে পায় কেউ একজন তার রুমে কিছু একটা খুঁজছিল। নানিং রুমে ঢুকতেই সেটা অদৃশ্য হয়ে যায়। নানিং সেখানে গিয়ে দেখতে পায় তার গয়নাগুলো এলোমেলো ভাবে পড়ে আছে। আর এখানে আমরা বুঝতে পারি মাহারাতুর গয়না নানিং চুরি করে নিয়ে এসেছে। নানিং গয়নাগুলো তাড়াতাড়ি ব্যাগে উঠিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় দেখতে পায় রুমে কোনো দরজা নেই। নানিং অনেক ভয় পেয়ে যায়, কারণ সে তো একটু আগেই দরজা দিয়ে রুমের ভেতর ঢুকেছে। পেছন ফিরে তাকাতেই দেখতে পায় তার পিছনে অনেক পুড়ে যাওয়া মানুষ তার দিকে এগিয়ে আসছে। এগুলো কিন্তু একটা মানুষ ছিল না, এগুলো ছিল পুড়ে যাওয়া শ্রমিকদের অতৃপ্ত আত্মা। নানিং ভয়ে চিৎকার করে ওঠে। নানিং এর চিৎকারের শব্দ শুনে হেনরা সেখানে চলে আসে, কিন্তু এখন সবকিছু স্বাভাবিক। রুমে কেউ নেই, দরজাটাও ঠিক আগের জায়গায় আছে। হেনরা নানিংকে বলে তুমি এভাবে চিৎকার করছো কেন? তখন নানিং গয়নার ব্যাগ ফেলে দিয়ে বলে সবকিছু এটার জন্যই হয়েছে। হেনরা যখন ব্যাগ খুলে গয়না দেখতে পায় তখন হেনরা নানিং এর উপর অনেক চিল্লাতে শুরু করে। সে বলে আমি তোমাকে বারবার বলেছিলাম এই গয়নাগুলো না নিয়ে আসতে, তুমি কেন এগুলো নিয়ে আসতে গেলে? নানিং বলে আমি আমার লোভ সামলাতে পারিনি। হেনরা বলে সবাই সবকিছু জানার আগে এই গয়নাগুলো আমাদের ফিরিয়ে দিতে হবে। তারা ঘর থেকে বেরিয়ে দেখতে পায় তাদের ঘরের সামনে পুড়ে যাওয়া অতৃপ্ত আত্মাগুলো ভয়ানক ভাবে তাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু হুট করেই হেন্দার ঘাড় পিছনের দিকে ঘুরে যায় আর নানিনকে বলছিল সবকিছু তোমার দোষ, তোমার জন্যই এই সবকিছু হয়েছে, আর এখন তুমি কেন ভয় পাচ্ছ? নানিং ভয়ে চিৎকার করতে থাকে। তখন সেখানে হেন্দা চলে আসে আর তাকে বলে এভাবে চেঁচিও না, তাড়াতাড়ি চলো আমার সাথে। এরপর তারা দুজন আবার গুদামে যেতে শুরু করে। আর এতক্ষণ নানিং সবকিছু কল্পনা করছিল। এদিকে যখন রাত অনেক হয়ে যাওয়ার পর এন্দা, ওয়াতি, ফ্যাংকি আর ডুই নানিং আর হেন্দাকে খুঁজে পাচ্ছিল না। তখন তারা সবাই মিলে দুজনকে খুঁজতে শুরু করে। কিন্তু সেখানে এন্দা একটা চেয়ারের নিচ থেকে হাতের একটা চুড়ি পায় আর সেটা তার কাছে রেখে দেয়। এন্দা ফাদিলকে জিজ্ঞেস করে তুমি যাদের স্বপ্ন দেখেছিলে সেই দুজনের মধ্যে একজন কি মেয়ে ছিল? ফাদিল বলে হ্যাঁ, একজন মেয়ে ছিল। এন্দা তখন বুঝে যায় এই চুরিটা নানিং আর হেন্ডা করেছে। কিন্তু ওয়াতি এটা বিশ্বাস করতে পারছিল না যে তারা দুজন এই চুরিটা করেছে, কেননা নানিং ছিল তার বেস্ট ফ্রেন্ড আর হেন্ডার সাথে তার বিয়ে হওয়ার কথা চলছে। আর ওয়াতি দুজনকে খুব ভালোভাবেই চিনে, তারা এমন কাজ করতেই পারে না। এরপর তারা দুজন দুজন করে হেন্ড্রা আর নানিংকে খুঁজছিল। ফাদিল যখন দুইজনকে খুঁজছিল তখন সেখানে একটা লোক এসে বলে আমার বন্ধুকে সাহায্য করো, আমার বন্ধু ভিতরে রুমে আছে। ফাদিল তখন ভিতরে রুমে যায়। আলমারিটা খুলতেই দেখে তাকে একটু আগে যে এখানে ডেকে নিয়ে এসেছে সেই আলমারিতে ভয়ে বসে আছে। আর ফাদিলকে বলে তোমাকে যে এখানে ডেকে নিয়ে এসেছে সে কোনো মানুষ না, সে একটা শয়তান ছিল। আর তখনই তাদের ঘরের ভিতর ভয়ানক এক শয়তান ঢুকে যায়, ফাদিলের গলা চেপে ধরে। আর এই সুযোগে লোকটা ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু বাহিরে আসতেই সে সেখান থেকে নড়তে পারে না। কোনো অদৃশ্য শক্তি যেন তার পাটা মাটিতে টেনে ধরে আছে আর তাকে আবার ঘরের মধ্যে টেনে নিয়ে আসে। ফাদিলকে যখন শয়তান একবারে মেরে ফেলবে তখন ফাদিল আরবিতে সূরা পড়তে শুরু করে, যার কারণে শয়তান অনেক দুর্বল হয়ে যায় আর তাকে ছেড়ে
দেয়। তখন ফাদিল দেখতে পায় সেই লোকটা আলমারির নিচে চাপা পড়ে আছে। তখন ফাদিল আলমারির নিচ থেকে তাকে বের করে আনে। অন্যদিকে ফ্র্যাঙ্কি আর ডুই নানিং আর হেনরাকে খুঁজছিল, কিন্তু তারা খেয়াল করে তাদের দিকে কেউ সাইকেল চালিয়ে আসছে। সেদিকে লাইটটা ধরতেই সাইকেলটা অন্যদিকে চলে যায়, কিন্তু মুহূর্তে সেই সাইকেল তাদের পিছন দিয়ে চলে গেল। তারা যখন পিছনের দিকে ঘুরে দেখতে পায় একটা লোক তাদের দিকে সাইকেল চালিয়ে আসছে, কিন্তু লোকটার মুখের মধ্যে একটা বড় ছিদ্র রয়েছে। তারা এরকম ভয়ঙ্কর একজন মানুষকে দেখে দিকব্যাতিক হারিয়ে দুইজন দুই দিকে দৌড় দেয়। অন্য পাশে আমরা এন্দা আর ওয়াতিকে দেখতে পাই তারা গুদাম ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তখন ওয়াতি এন্দাকে বলে, এই জায়গাটা আমার কাছে একদম ভালো লাগছে না। সেই মুহূর্তে এন্দা খেয়াল করে উপরে একটা শয়তান হাওয়াতে ভাসছে। ওয়াতি যখন পিছনের দিকে তাকাবে তখন এন্দা ওয়াতিকে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কারণ ওয়াতি ভয় পেয়ে যাবে বলে তাকে পিছনে দেখতে দিল না। এদিকে ফাদিল সেই লোকটাকে রুমের বাইরে রেখে আবার নানিং হেনরাকে খুঁজতে শুরু করে, কিন্তু তার পিছনে আমরা সেই পুরো যাওয়া শ্রমিকদের আত্মাকে দেখতে পাই। যখন ফাদিল পিছনের দিকে তাকায় সে সেখানে আর কাউকে দেখতে পায় না। আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় আমরা তার পিছনে আবার তাদেরকে দেখতে পাই। অন্য পাশে ফ্রাঙ্কি আর ডুই দৌড়াতে দৌড়াতে তাদের সামনে একটা মেয়েকে দেখতে পায়। ভয় পেয়ে যখন তারা পিছনের দিকে দৌড়াতে শুরু করে সেখানেও আবার সে মেয়েকে দেখতে পায়। আবার তারা অন্য পাশে দৌড়াতে শুরু করে, কিন্তু এবারও তাদের সামনে মেয়েটা দাঁড়িয়ে আছে। তখন তাদের রণ আর কর্ণের কথা মনে পড়ে যায়। তারা তাদের বলেছিল তাদের সামনে যদি কোনো শয়তান চলে আসে তাহলে তারা পালানোর চেষ্টা না করে যেন শয়তানকে তাদের ক্ষমা করে দিতে বলে। তখন তারা তাদের সামনে থাকা মেয়েকে বলে, মিস, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দেন। তখন মেয়েটা পেশাব করে দেয় আর আস্তে আস্তে তাদের দিকে ঘুরে তাকায়। সত্যি বলতে মেয়েটার চেহারাটা সব থেকে বেশি ভয়ঙ্কর ছিল। আমার তো এক মুহূর্তের জন্য মনে হচ্ছে বাস্তবেও জিন দেখতে এরকমই হবে। মেয়েটা যখন তাদের উপর আক্রমণ করতে যাবে তখন তারা এরকম বিভৎস চেহারা দেখে ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তারা দুজন পালানোর সময় ফাদিলের সাথে ধাক্কা লাগে। তখন ফ্র্যাঙ্কি ফাদিলকে বলে, তুমি কোথায় যাচ্ছ? ফাদিল বলে, আমি পশ্চিমের গুদামে যাচ্ছি। তখন তারা দুজনে ফাদিলের সাথে পশ্চিমের গুদামে যাওয়ার জন্য চলে যায়। অন্য পাশে আমরা দেখতে পাই নানিং আর হেনরাকে। তারা গিয়ে জিনাকে সব গয়না ফেরত দেয়। তখন সেখানে এন্দা এসে সেই হাতের চুরিটা জিনাকে দেয় যেটা একটু আগে সে পেয়েছিল। ওয়াতি যখন দেখতে পেল তার হবু স্বামী এই চুরিটা করেছে সে একটু অবাক হয় আর হেনরাকে বলে, তুমি এটা কেন করলে? তুমি গয়নাগুলা কেন চুরি করতে গেলে? হেনরা একদম চুপ, সে কোনো কথা বলছে না। তখন জিনা হেনরা আর নানিনকে বলে, তোমরা কিভাবে সেই গয়না দেখতে পেলে? এই গয়না তো কেউ দেখতে পায় না। সত্যি করে বলো তোমরা সেদিন রাতে এখানে কি করেছিলে? সীমান বলে, তোমরা এভাবে চুপ করে থেকো না, তাহলে তোমাদেরই বিপদ হবে। সব থেকে ভালো হয় তোমরা যদি সত্যিটা আমাদেরকে বলে দাও। এরপর নানিং কাঁদতে কাঁদতে বলে, প্রথম রাতে আমি আর হেনরা গুদাম ঘরে আসি। এরপর আমরা দেখতে পাই তারা দুজন মিলে গুদাম ঘরে মাহারাতুর মূর্তির সামনে ঘনিষ্ঠ হয়েছে। তারা এখানে কোনো কিছু না ভেবেই তারা মাহারাতুর জায়গাটা অপবিত্র করে দেয়। আর তাদের এই ঘনিষ্ঠ হওয়ার দৃশ্যটা এখানে পুড়ে যাওয়া সকল শ্রমিক দেখছিল, যেটা আবার তারা দেখতে পায়নি। কিছুক্ষণ পর নানিং দেখতে পায় মাহারাতুর মূর্তির পিছনে আলো জ্বলছে। সে মূর্তির দিকে এগিয়ে যায়। সেখানে একটা বক্স দেখতে পেয়ে বক্সটা খুলে আর বক্সের ভিতরে দেখতে পায় অনেকগুলো গয়না রয়েছে। হেনরা তখন নানিনকে বলে, এই গয়নাগুলো নিও না, তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। আর তারা দুজন এখানে ঘনিষ্ঠ হওয়ার কারণে তারা এই জায়গাটা অপবিত্র করে দেয়, আর এই কারণেই তারা এই গয়নাগুলো দেখতে পেয়েছে। কথাগুলো শুনে উহাতে অনেক কষ্ট পায় আর হেনরাকে বলে, তুমি এটা কিভাবে করলে? কিছুদিন পর তো আমাদের বিয়ে হতো। আর নানিং, তুই এটা কিভাবে করতে পারলি? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। তখন ফ্র্যাঙ্কিও রেগে যায় আর হেনরাকে বলে, তুই তো জানতি আমি নানিংকে কতটা পছন্দ করতাম, কিন্তু তুই এটা কিভাবে করতে পারলি? তখন জিনা বলে, তোমরা যে পাপটা করেছো এই পাপটা হচ্ছে শয়তানের সব থেকে প্রিয় একটা পাপ। এন্দা তখন নানিনকে বলে, আমি তো ভেবেছিলাম এইসব কাজ আমার জন্যই হচ্ছে, কিন্তু এখন আমি বুঝতে পারলাম এইসবের পিছনে রয়েছিস তুই। নানিং সবার কাছে ক্ষমা চায়, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। কিন্তু তখন ওয়াতি অনেক কষ্ট পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। কিন্তু একটু পর আমরা দেখতে পাই ওয়াতির ভিতর শয়তান ভর করেছে এবং তাকে হাওয়াতে ভাসিয়ে নিচ্ছে। তখন ওয়াতি ভয়ানকভাবে হাসছিল। তার হাসির শব্দ পেয়ে তারা দৌড়ে সেখানে চলে আসে। তখন ওয়াতি অদ্ভুত ভাষায় কিছু একটা বলছিল।
আর তখন আমরা দেখতে পাই এই কারখানাতে যতগুলো শ্রমিক ছিল তারা সবাই শয়তানের দ্বারা প্রজেস্ট হয়ে গিয়েছে। আর তারা অদ্ভুতভাবে সেই আগুনের কাছে চলে আসে। তারা আগুন আর কাচের টুকরো খাওয়া শুরু করে দেয়। ওয়াতি যখন জিনার উপর আক্রমণ করতে যাবে তখন জিনা তার মন্ত্রের সাহায্যে ওয়াতিকে আটকে ফেলে এবং তার ভিতর থেকে শয়তানটাকে বের করে দেয়। কিন্তু এ কি, শয়তানটা এখনো ওয়াতির ভেতর থেকে বের হয়নি। ওয়াতি জিনার গলা চেপে ধরে। তখন দেখা যায় এন্দা প্রজেস্ট হয়ে যায়। সে অদ্ভুতভাবে দেওয়ালের কাছে গিয়ে বসে পড়ে। এরপর আমরা দেখতে পাই এন্দা সেই সময় চলে গিয়েছে যখন এই গুদামে মাহারাতুর জায়গাটা 7 বছর আগে কেউ অপবিত্র করেছিল এবং তাদের চুক্তিটা ভঙ্গ করেছিল। তখন সেখানকার মানুষ 2 জনকে জ্যান্ত কবর দিয়ে দেয় মাহারাতুরকে সন্তুষ্ট করার জন্য। আর এই সব কিছু জিনা আর এন্দা দেখছিল। সেই মুহূর্তে ওয়াতি আর এন্দার উপর থেকে শয়তানের প্রভাব চলে যায়, এমনকি সেখানে থাকা সবার উপর থেকেও প্রভাব চলে যায়। মূলত এখন তাদের কি করতে হবে এটা তাদের মাহারাতুর দেখিয়ে দিল। তখন জিনা সবাইকে বলে, এখন নানিং আর হেন্দ্রাকে জীবন্ত কবর দিয়ে দিতে হবে, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। আর এমনটা যদি আমরা না করি তাহলে সবাইকে মরতে হবে। কথাটা শুনে নানিং হাওমাও করে কাঁদতে শুরু করে। সে বারবার সবার কাছে মাফ চাইছে, আমাকে তোমরা মাফ করে দাও, আমি অনেক বড় একটা ভুল করেছি, কিন্তু আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তখন জিনা রণ আর কর্ণকে বলে, তোমরা তাদের নিয়ে যাও আর তাদেরকে প্রস্তুত করো। এখানে নানিং অনেক কান্না করছিল, কিন্তু কান্না করে কোনো লাভ নেই, তাদেরকে মরতেই হবে। ফাদিল জিনাকে বলে, এটা ছাড়া আমাদের কি আর কোনো উপায় নেই? তখন জিনা বলে, হ্যাঁ একটা উপায় আছে, কিন্তু এটা কার্যকর হবে কিনা সেটা আমরা বলতে পারবো না। এরপর দেখা যায় জিনা তাদেরকে স্বামী স্ত্রীর মতো সাজিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। তখন সেখানে তাদের মতো 2টা পুতুল আনা হয় এবং 2 জনের হাত কেটে সেই রক্ত পুতুলের মুখে লাগিয়ে দেওয়া হয় এবং একটা কাগজে রক্ত দিয়ে কিছু একটা লিখে সেটাও পুতুলের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। অন্য পাশে দেখা যায় জিনা একটা রিচুয়াল করছে। সে অদ্ভুতভাবে আগুনের উপর নাচতে শুরু করেছে। জিনা এখানে একটা গরু জবাই করে শয়তানের উদ্দেশ্যে। এরপর দেখা যায় তারা যে পুতুলটাতে নানিং আর হেন্দ্রার রক্ত লাগিয়েছিল সেই 2টা পুতুল পালকিতে করে আখের ক্ষেতের ভিতর দিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই আখের ক্ষেতের মধ্যে বড় একটি গর্ত করে রাখা হয়েছে। তখন জিনা মাহারাতুর উদ্দেশ্যে বলে, তারা 2 জন অনেক বড় একটা পাপ করেছে আর তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এরপর তারা পুতুল 2টা গর্তে ফেলে দেয় এবং তাদেরকে মাটি চাপা দিতে শুরু করে। তখন সীমান ইশারা দিয়ে এন্দা আর ফাদিলকে বলে তারা যেন রুমে গিয়ে দেখে নানিং আর হেন্দ্রা ঠিক আছে কিনা। তখন তারা দৌড়ে বাড়ির দিকে আসছিল। এই পাশে আমরা দেখতে পাই নানিং আর হেন্দ্রাকে একটা গোলবৃত্তের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে। চারপাশে লবণ দিয়ে রাখা হয়েছে যেন কোনো শয়তান এই লবণের রেখা ভেদ করে ভেতরে না যেতে পারে। কিন্তু মুহূর্তেই দেখতে পাই বাতাসের কারণে লবণের রেখা মাঝখান থেকে ভেঙে যায় আর দরজা একাই আটকে যায়। তখন সবাই দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু পারছিল না। এর মধ্যে সেখানে বাকি 3 জন চলে আসে। তারা অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই দরজাটা খুলতে পারছিল না। কিন্তু একসময় দরজাটা একাই খুলে যায়। তারা ভিতরে গিয়ে যা দেখতে পায় যেন তাদের পায়ের নিচে মাটি সরে গেল। তারা দেখতে পায় এখানে শুধু 2টা পুতুল রাখা রয়েছে। তখন তারা বুঝতে পারে তাদের সাথে কি হয়েছে। তারা সবাই দৌড়াতে শুরু করে সেই আখের ওই গর্তের কাছে। তারা সবাই গর্তের কাছে এসে গর্তটা খুঁড়তে শুরু করে, কারণ তারা বুঝতে পেরেছে মাহারাতুর তাদের 2 বন্ধুকে ঘর থেকে বের করে এনে এই গর্তের ভেতর ঢুকিয়ে দিয়েছে আর এই গর্ত থেকে পুতুল 2টাকে রুমে পাঠিয়ে দিয়েছে, যেটা তারা একটু আগে দেখে আসলো। অনেকক্ষণ গর্ত খোঁড়ার পর তারা তাদের বন্ধুর লাশ দেখতে পায়। তারা কান্নায় ভেঙে পড়ে। সবাই তাদের বন্ধুর জন্য কান্না করছিল। তাদের বন্ধু যতই পাপ করুক বা যতই শয়তানের সাথে চুক্তি ভঙ্গ করুক, হাজার হলেও তো তাদের বন্ধু। তখন দেখা যায় জিনা আর শামিনের পেট ব্যথা শুরু হয়েছে। মুহূর্তেই তারা রক্তবমি শুরু করে আর জিনাকে মাহারাতুর প্রজেস্ট করে তাদের সবাইকে বলে, তোরা কিভাবে ভাবলি তোরা সবাই আমাকে বোকা বানাতে পারবি? তোরা হাজার চেষ্টা করলেও মাহারাতুরকে কখনো বোকা বানাতে পারবি না। এটা বলে মাহারাতুর জিনার শরীর ছেড়ে চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় জিনা সবাইকে বলছে, আমরা তোমাদের বন্ধুদের বাঁচাতে পারলাম না, তারা পাপ করেছে আর তারা পাপের সাজা পেয়েছে। এরপর তারা সবাই এই মিল কারখানা থেকে চলে যায়। কিন্তু ট্রাকে যাওয়ার সময় ফাদিল সেই শয়তানটাকে এন্দার পিছনে দেখতে পায়। আর অন্য পাশে জিনা আর শামিন সেই ঘরে গিয়ে দেখতে পায় তারা যে 2টা গরুকে শয়তানের উদ্দেশ্যে বলে দিয়েছিল সেই 2টা গরু আবার জীবিত অবস্থায় সেই ঘরে বাঁধা রয়েছে। মাহারাতুর তাদের ভোগ তাদেরকে ফিরিয়ে দিয়েছে। আর তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই গরু 2টার পিছন থেকে সেই সিংওয়ালা শয়তান মানে ইবলিশ বের হয়ে আসছে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পের শেষে আমরা বুঝতে পারি মাহারাতুর
একাতুর এখনো শান্ত হয়নি, তাকে শান্ত করা যায়নি। সে এখন অত সহজে কারো পিছু ছাড়বে না। হয়তো এই মুভিটার দ্বিতীয় পার্ট নিয়ে আসবে, তাই মুভিটা এভাবে শেষ করা হয়েছে। আর এই মুভির দ্বিতীয় পার্ট আসলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমার ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়, কিন্তু যদি আপনারা আমার পাশে থাকেন, ভিডিওতে একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, তাহলে সেই কষ্ট আর কষ্ট মনে হবে না। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সমর্থনটাই আমার আসল শক্তি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।